আজকে সন্ধ্যা কি আবার একান্ত নয়, এটা আসলে আমাদের সকলের। আজকে মিস্টার জিএম আপনাকে অভিনন্দন আমাদের টিমও। থ্যাংক ইউ ভেরি মাচ। আ আসলে এটা আমাদের সকলেরই সাফল্য। আমি একার কৃতিত্ব নয় এটা। হ্যাঁ, এটা এই যে গেলে আমাদের ডিএম সাহেব আছে। আমাদের টোটাল একটা টিম এফোর্ট আজকের এই অবস্থান। যে আমরাও যার যার জায়গা থেকে সর্বোচ্চতম দেওয়ার চেষ্টা করেছি, আর সেই কারণে আজকে আমাদের কোম্পানি এখানে আসতে পেরেছে। আপনাদের সবাইকে এর জন্য অভিনন্দন, তাকেও ধন্যবাদ। একই থাকা একই প্যাক। সাদিল, তুমি আজিজ সম্পর্কে কিছু গুরুতর অভিযোগ তুলেছ। তা আমরা চাই তুমি স্পষ্ট করে বলো আসলে তুমি কি দাবি করছো। স্যার, আমি দাবি করছি আমার একটা রিপোর্ট আজিজ ভাই হুবহু কপি করে নিজের নামে উপস্থাপন করেছে এমডি স্যারের কাছে। স্যার, আপনি যদি রিপোর্টটা দেখেন তাহলে দেখবেন এখানে স্ট্রাকচার, গ্রাফ, টেবিল, এমনকি বানানগুলো পর্যন্ত এক। স্যার, আমি অস্বীকার করছি না যে আমি ওনার রিপোর্টটা দেখেছি। আর যেটা কিন্তু এত ভুল ছিল যে আমি এটা স্কিপ করতে বাধ্য হয়েছি। সো আমি যেটা জমা দিয়েছি সেটা স্যার একটা পুরোটাই রিভাইজড ভার্সন এবং আমার পার্সোনাল অ্যানালাইসিস থেকে বানানো। আমার মনে হয় সাজিদ সাহেব একটু বেশি আবেগপ্রবণ হয়ে গেছে। এবার আপনি যদি রিপোর্টের কোয়ালিটি দেখেন, কোয়ালিটি জাজ করেন, আপনি বুঝতে পারবেন রিপোর্টটা আসলে কে তৈরি করেছে। আচ্ছা খাদি, তুমি কি কোনো ডেটা ডকুমেন্ট বা ইমেজ সাবমিট করেছো যেটা প্রমাণ করে যে এই আইডিয়াটা আগে তোমার ছিল? না স্যার, আমি আসলে রিপোর্টটা হাতে হাতে সাবমিট করেছিলাম, আর কোনো ইমেলও পাঠাইনি স্যার। তবে আমার এই ল্যাপটপের মধ্যে আমার এই লোকাল ড্রাইভে টাইম স্টপ করা আছে স্যার, আপনি চাইলে দেখতে পারেন। আসলে লোকাল টাইপের ডকুমেন্ট খুব সহজেই করে করতে পারা যায়, এটা খুব জোরালো প্রমাণ বহন করে না। স্যার, আপনারা তো জানেনই আমি এখানে গত 7 বছর ধরে জব করছি। আর এই রিপোর্ট তৈরি করাটা হচ্ছে পার্ট অফ মাই জব। সো আমি যদি আমার রিপোর্ট থেকে কোনো একটা ইনপুট কাউকে শেয়ার করি, এটা তো স্যার আসলে দোষের কিছু নয়। আর আমার রিপোর্টের মানেই প্রমাণ করছে যে এই রিপোর্টটা আসলে কে বানিয়েছে। আচ্ছা, আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা এখানে বন্ধ করছি। ভবিষ্যতে কেউ যদি কোনো কিছু শেয়ার করে তা যেন লিখিতভাবে হয় অথবা ইমেইলে হয়, আমরা হলে ভুল বুঝাবুঝি হতেই পারে। সাদিদ, তোমার মত প্রকাশের অধিকার আছে, তবে এমন অভিযোগ করার আগে সত্য প্রমাণ নিয়ে আসা উচিত ছিল। তুমি অত্যন্ত মেধাবী, এইসব ছোটোখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করবো না, তোমার কাজে ফোকাস করো। স্যার, আমরা হয় নেক্সট ইয়ারের পলিসি এবং আমাদের কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে আমরা একটু কাজ করব। মিস্টার সাদিদ, আনফরচুনেটলি আমরা আপনাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট পজিশনে নিতে পারছি। মানে এটা কি সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত কি এমডি স্যার নিয়েছেন? এমডি স্যার কি জানেন এ কথা? উনি জানেন, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। চমৎকার। কিন্তু কিন্তু এমডি স্যার তো আমাকে কথা দিয়েছিলেন স্যার, আমাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করবেন, এবং আমি ওনার ফেভারেই কাজ করেছি। এবং হ্যাঁ, কখন সিদ্ধান্ত হলো এটা? এই এই সিদ্ধান্ত কি আমাকে জানানো হলো না কেন? না, আসলে এটা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এটা অনেক দেরি কথা হচ্ছে। স্যার, আপনাকে একটা কথা বলি, আমার সাপোর্ট ছাড়া কিন্তু স্যার আপনিও এখানে আসতে পারতেন না স্যার। তা ঠিক আছে, কিন্তু আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, এবং আপনি যেখানে আছেন সেখানে আমাদের খুব দরকার। আমাদের নতুন প্রোডাক্ট, নতুন ফ্যাক্টরি এবং নতুন একটা প্রজেক্টের জন্য আপনাকে আমাদের অত্যন্ত প্রয়োজন। তো আপনি কি আমাদের সাথে আছেন? অবশ্যই, অবশ্যই স্যার, আমি আপনাদের সাথে আছি। আর এমডি স্যার যদি চান তাহলে তো অবশ্যই থাকবো স্যার। ভেরি গুড। কিন্তু স্যার, শুধু জানতে চাচ্ছি আসলে কাকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট করা হলো? ও, আমরা মিস্টার আজিজকে চিন্তা করছি। মিস্টার আদিস! চমৎকার, চমৎকার চয়েস করেছেন স্যার। গুড, ভেরি গুড। কি ব্যাপার,
মন খারাপ করে আছেন? ফোন করলাম, ধরলেন না। না পরবর্তীতে কি করব সেই প্ল্যান বের না করে বলতে আসলে কিছুই ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। আমাদের কিছু একটা করতে হবে। এভাবে কথা দিয়ে কথা রাখলো না। আপনার প্রমোশনটা হলে আমার প্রমোশনটাও কোথায় হতো? হ্যাঁ আসলে আমাদের দেশে কিছু মানুষের প্রেসিডিউস আছে যারা মনে করে নির্দিষ্ট কিছু ইনস্টিটিউট করে পড়াশোনা করলে তারা বিলিয়ন, না হলে অন্য কেউ বিলিয়ন না, তাদের কোনো যোগ্যতাই নাই। একমাত্র ছোট মন মানসিকতার মানুষ এমন মনে করে। এরা কি কোনো লিডার লিডার হলো সেই ব্যক্তি যে টিমের সবার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং কোম্পানির লাইনটাকে ঠিক করে, তাই না? আপনি কিছু একটা বলেন। হ্যাঁ কিছু তো একটা করতেই রো, সবাইকে দেখে দেবো তাই সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি সিদ্দিক, অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করি। আসলে স্যার অনেকদিন ধরে আপনার কাজ দেখছি। আপনার মতো সাপ্লাই চেইন সামলালো, এত প্রফেশনাল, এত ক্লিন, এত স্বচ্ছ আমি আর কখনো দেখিনি স্যার। তাই নাকি? জি স্যার, আপনার ফেল হয়ে গেছি অলরেডি। খুব ভালো। আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করবেন? স্যার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। আরে ওই অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে তো অলরেডি আমার একজন লোক আছে। থাকলে স্যার তারা কি সত্যি আপনার চাহিদা অনুযায়ী কাজ করে? যদি করতো তাহলে স্যার আমাকে ডাকতেন না। আমি জানি স্যার এমন কাউকে আপনি খুঁজছেন যে শুধু আপনার কাজই করবে না, বিশ্বস্ত বজায় রাখবে। আমি বিশ্বাস করি এই ডিপার্টমেন্টে আপনার যোগ্য নেতৃত্ব হবে। জানেন সিদ্দিক, অনেকদিন আগে আমি একদম আপনার মতোই ছিলাম। আমি আসলে ডিআইসিএল থেকে সাপ্লাই চেইনের একটা ম্যানেজমেন্টের উপর একটা কোর্স করেছি। ওইখানে শিখেছি কিভাবে সাপ্লাই চেইন বাস্তবায়ন করতে হয়, অপারেশন চলে, প্ল্যানিং, লজিস্টিক, এক্সপোর্ট, ইম্পোর্ট, ওয়্যার হাউজিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, এমনকি নেগোসিয়েশন, লিডারশিপ, সব কিছু ওখান থেকে শিখেছি। আসলে সেই কোর্সটাই আমার ক্যারিয়ার পাল্টে দিয়েছে। আজকে যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনার মতো যে কেউ যখন আমাকে দেখে অনুপ্রাণিত হয়, আমি বুঝি সেই শেখারই ফল হচ্ছে এটা। স্যার হ্যাঁ, আমি তো সাপ্লাই চেইনে শুধু আগ্রহী না, অলরেডি আমি ডিসিশন নিয়েছি বিএসএনতে কোর্স করব। আপাতত হচ্ছে যায় স্যার। গুড, এটাই হওয়া উচিত। শেখা কখনো থামে না সিদ্দিক। আপনি ঠিক করেছেন, যেটা করেছেন সেটাই ঠিক করেন। নিজের উন্নতির জন্য এই সিদ্ধান্ত আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। ও আরেকটা ব্যাপার, এইসব ক্ষেত্রে যদি কখনো আমার কোনো পরামর্শ লাগে তাহলে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে সাধ্যমতো সাপোর্ট দেব। ধন্যবাদ স্যার। কি খবর? হেড অফ ডিপার্টমেন্ট হিসাবে আমি আপনার সমর্থন দিলাম, কিন্তু কি থেকে কি হয়ে গেল? যাই হোক, আমি যেখানে আছি ভালো আছি, এতে আমার কোনো আফসোস নেই। এমডি স্যার অনেক অভিজ্ঞতা, ওনার অনেক স্কিল, উনি যেটা ভালো মনে করছেন সেটাই মনে করছেন, এখানে কোনো সমস্যা হয়নি। মিস্টার সাজিদ, আমাদেরকে নতুন ফ্যাক্টরি প্রোডাকশন লঞ্চিং করতে হবে। একটু ধরেন বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় আপনাকে এটা প্রোডাক্ট অ্যাভেলেবেল করতে হবে খুব কম সময়ের ভিতরে। তবে এমডি স্যার আমাদেরকে এটার জন্য 100 দিন সময় দিয়েছেন, পারবেন তো? আর এই প্রজেক্টে আপনি মিস্টার মতিনের সাথে কাজ করবেন, কারণ ওনার এই প্রজেক্টের আগের অনেক এক্সপিরিয়েন্স আছে এই প্রজেক্টের কাজগুলো নিয়ে। সো আশা করি ওনার সাথে কাজ করলে আপনারও ভালো হবে। কি বলেন এটা? কিন্তু আগে তো বলেছিলেন যে এই প্রজেক্টের সম্পূর্ণ দায়িত্ব আমার ম্যানেজমেন্টে চলবে। হ্যাঁ, ওইটা আপনাকে হয়তো আমরা ওইভাবে ভালোভাবে বুঝাইতে পারি নাই, কিন্তু এখন এমডি স্যার চাচ্ছে ওনাকেই দায়িত্ব দিতে, আর ইন ফিউচারে ওই প্রজেক্টের ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে ওনাকেই দায়িত্ব দেওয়া হবে। আচ্ছা, নতুন ফ্যাক্টরি লোকেশন তো আমাদের ডিএমডি স্যারের এলাকায়, ওনাকে এই প্রজেক্টের দায়িত্ব দিলে ভালো হতো না? আসলে এমডি স্যার ওনাকে ইনভলভ করে নেই এভাবে কিছু বলে নাই, তবে ধরেন যে আপনি যখন ওইদিকে গেলেন, ওই প্রজেক্টের ওইদিকে গেলেন, মাঝে মাঝে ওনাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারলেন। সাই স্যার,
আমি জানি লাস্টে যে আপনি প্রমোশনটা পান নাই সেটার জন্য আপনার মনটা খারাপ, কিন্তু মন খারাপ করে থাকলে তো হবে না। আসলে আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনার ফ্যামিলি সহ এই কোথাও 4-5 দিনে একটু ঘুরে আসেন, তাহলে ভালো লাগবে। কোম্পানি ধরেন যে সব খরচ-টরচ বহন করলো। একটু ঘুরে আসেন, আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হয়। এই 4 দিনের 5 দিনের প্রজেরিয়া সফর দিয়ে আমাকে সব কিনে নিতে যাচ্ছেন, এটা তো আমি হতে দেব না। টাইম, সামনে একটা পরিবর্তন আসছে, বর্তমান ডিপার্টমেন্টাল হেডকে সরে যেতে হচ্ছে। কিন্তু উনি সরে গেলে আমার কি লাভ? আমি চাই আপনার মতো যোগ্য ব্যক্তি আসুক। কিন্তু এই পদে মিস্টার সাজিদ আপনারই তো থাকার কথা ছিল। না, আমার আর ওই পদের কোনো ইচ্ছে নেই। আমি চাই কোম্পানি সঠিক পথে চলুক। ঠিক আছে, আমি প্রস্তুত। কিন্তু আপনি আমার কাছে কি চান? আপনার কাছে আমি চাই আনকন্ডিশনাল লয়ালিটি, ট্রু লয়ালিটি অ্যান্ড অ্যাবসোলুট লয়ালিটি। ঠিক আছে? ঠিক আছে। স্যার এই ফাইলটা খুলেন, দেখেন কে কিভাবে আপনাকে বলি পাঠা বানিয়েছে। আনবিলিভেবল। কি বলো? কি আছে এর মধ্যে? দেখি দেখি দেখি। চাইছে এই আজিজ খুব তেরামি শুরু করছে। কয়েকদিন ধরে এই খরচের হিসাব আর ফাইল ক্রেন সব এগুলো কিছু দেখতে যাচ্ছে। ব্যাপারটা আমার ভালো লাগতেছে না। আর বললেন না স্যার, এই সাজিদ লোকটারে নিয়ে অফিসে প্রত্যেকটা মানুষ বিরক্ত। মারাত্মক তেরা উনি। এখন উনি মনে করে যে সব নিয়ম মতো আর সৎভাবে করলেই সবার জন্য ভালো। আরে ভাই, যে সিস্টেমে কাজ করে এই সিস্টেমে কি সৎ থাকা যায়? আপনি বলেন জেমস স্যার। স্যার, খরচ খাতার অমিলের কাগজ তো আগেই অডিট সেকশনে রেখেছি। কেউ চাইলে অজান্তেই খুঁজে ফেলতে পারে। খুব সাবধান থাকা দরকার। সাবধান থাকা ভালো আব্দুল। আর সেই জন্য ভাবছি এই অমিলের দায়টা কাকে দেওয়া যায়। কাকে আবার? ডেফিনেটলি সাজিদকে। এই লোকের আপনার কস্ট সেকশনে যে ফাইল, ওখানে সিগনেচার আছে। আমরা যদি একটু কারসাজি করে জাস্ট বসিয়ে দিতে পারি, কাজ হয়ে যাবে। বাহ, দারুণ পরিকল্পনা স্যার। চমৎকার। একটা কাজ করেন, ওই অমিলের হিসাব আর ওই যে ইনভয়েসের যেটা অমিল আছে, এই দুইটা তো আমরা আগেই মিশিয়ে রাখছি। ওইখানে যদি সাজিতের নাম আসে তাহলে তো কোনো কথাই নাই, ওটাই করে। এক্স্যাক্টলি স্যার। আরেকটা স্যার কাজ করা যায়, এমডির কাছে একবার যদি আমরা এই অমিল খরচের ডিটেলসটা পাঠিয়ে দিতে পারি, উনি আর এসব নামটাম দেখতে যাবেন না। আর স্যার মজার ব্যাপার হচ্ছে, আমি সাজিদের সিগনেচার করা কপিটা আগেই ডাবল করে রেখেছি। সো যদি এমডি জিজ্ঞেস করে, আমি কনফিডেন্সের সাথে সাবমিট করতে পারবো। এক্সেলেন্ট। স্যার, হ্যাঁ। একটা মজার জিনিস খেয়াল করেছেন? আজকেই বেচারা সাজিদের প্রমোশনটা কনফার্ম হয়েছে। আর আজকেই আমরা হিসেবের খাতায় অমিলটা বসাবো। আর পাশাপাশি স্যার হচ্ছে আমরা এমডি স্যারকে হচ্ছে জিনিসটা বোঝাতে সক্ষম হব যে ওকে। সাজিদ সাহেব হিসেবের খাতায় গরমিল করেন, ওনাকে আর বিশ্বাস করা যায় না। সো খেল খতম হয়ে যাবে। আর আরেকটা জিনিস যদি স্যার আমরা করতে পারি, তাহলে আমাদের এই পুরো পরিকল্পনাটা হচ্ছে একদম একটা পারফেক্ট বডি পেয়ে যাবে। কীভাবে? সো আমরা যদি কোনোভাবে এই যে আমরা যে কপি করে রেখেছি এবং এই অমিলের হিসাবে একটা কপি সামহাও যদি আমরা সাজিদ সাহেবের ডেস্কে জাস্ট ফেলে রেখে আসবো, কখনো যদি আমরা অডিটে কাউকে পাঠাতে পারি, ইজিলি ট্রেসেবল হবে যে এই কাজটা সাজিদেরই কাজ, মানে সাজিদেরই জবের এটা অংশ ছিল। সো এটা একদম একটা পারফেক্ট সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এক্সিলেন্ট, খুবই ভালো হয়েছে। আর একটা কথা, ইতে কিন্তু আজকে রাতের ভিতরেই কাজটা শেষ করতে হবে। কালকে সকালে এমডি স্যারের সাথে মিটিং, তারপরে ওই যে কাজগুলো আমরা করেছি, তো ওই যে সার্জিতে যে খরচের হার আর এগুলা সে আমরা বলবো যে এগুলা সে অস্বীকৃতি জানিয়েছে, এটা দায় বাসিয়ে নিবে না। এইটা যদি সারপ্রাইজ কাউকে আমরা ভালোভাবে বুঝাইতে পারি,
তাহলে সব আমাদের কেল্লাপত্র হয়ে যাবে। আর প্রমোশন আপনাতেও থাকবে না, এর টেনশনই নেই। ও মাই গড, এরা এরা আমার বিরুদ্ধে এত কিছু করেছে, এত কিছু লেগেছে। আই ক্যান্ট বিলিভ। গতকাল সন্ধ্যা আর্কেভে ছিলাম, ওরা যেটা করেছে ওটা আপনার প্রমোশন আটকে দিয়েছে। শর্ত জানা দরকার ছিল, খুব কষ্ট করে এই ভিডিওটা কালেক্ট করেছি। আপনি জানেন সেটা কে করেছে স্যার? ঠিক আছে, আমিও দেখতেছি কার কত দৌড়। এটা কোন ডিজাইন হলো? আপনি কাস্টমার রিকোয়ারমেন্ট না বুঝে, নিজের মাথায় না রেখে আপনি নিজের মতো করে চেষ্টা করেছেন। দেখেন, আমি এই লাইনে কাজ করছি এতদিন ধরে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কোন প্রোডাক্ট কোন ডিজাইনে চলবে। আপনি তো জানেন নতুন জিএম স্যার পড়াশোনা জানা মানুষ। উনি যদি আপনার ঠিকমতো না এগোন, উনি দেশে বিদেশে অনেক জায়গায় কাজ করছেন, ওনার কাজের অভিজ্ঞতা অনেক বেশি। আমরা যদি পাবলিক রিকমেন্ড অনুসারে কাজ করতে না পারি, তাহলে তো ওনাকে আমরা বোঝাতে পারবো না, আমরা তো প্রজেক্ট নিয়ে এগোতে পারবো না। বুঝছেন না কেন? প্লিজ আপনি এক কাজ করুন, আপনি নতুন করে আবার ডিজাইন করুন। আর যদি আমার কোনো প্রয়োজন হয়, আমি আপনাকে সাপোর্ট দিব। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আবার নতুন করে দেবো একটা। সিদ্দিক, আমাদের নতুন প্রোডাক্ট ডিজাইন হেড মিস্টার মতিনের তৈরি, কিন্তু এই ডিজাইনটি আমাদের বিশেষ করে মিস্টার সাজিদের পছন্দ হচ্ছে না। আর মিস্টার মতিনের ডিজাইনটি অ্যাপ্রুভালে সাজিদের তো অথরিটি থাকছে না। অথরিটি না থাকলে জিএম স্যারের কাছে সাজিদের কোনো অবস্থানই থাকে না। এই তো এবার বুঝতে পারছেন, মতিনকে এখান থেকে সরাতে হবে। এই যে আমরা ডিজাইনটি আছে না, এইটা আপনি বিভিন্ন মিডিয়াতে পাস করে দেন, কেউ যাতে বুঝতে না পারে। কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। এটা কিভাবে হলো? এটা যদি প্রথম থেকে আমাকে দায়িত্ব দেওয়া হতো, তাহলে এমন হতো না। মিস্টার মতিন কিভাবে ডিজাইন ফাঁস করেছে সেটা আমি কিভাবে বলবো? এটা তো আর আমার দায়িত্ব না। আচ্ছা, ঠিক আছে, এখন থেকে এই প্রজেক্ট আপনি দেখেন, 100 দিনের ভিতরে কিন্তু কাজ বের করে আনতে হবে। সেটা আমি পারবো, এরকম চ্যালেঞ্জ নেওয়ার আমার ইচ্ছে আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ওইটা কি খবর? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো না, একটু রিকোয়েস্ট করো, ইমার্জেন্সি করা লাগবে তো, ব্যাপারটা তো বুঝতে হবে, তাই না? ঠিক আছে, ওই কথা বলে কি হয় আমাকে জানাবা। হ্যাঁ, ও ওকে ওকে, জানাও। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? না, তেমন সমস্যা না, চলেন আমরা অন্য কথা বলি। আগে দেখে বলেন না, মানে আমরা তো একই অফিসে কাজ করি, তাই না? নিজেদের বিপদে যদি না থাকতে পারি, তাহলে কি হলো বলেন? হ্যাঁ, আসলে সাহেব, আমার বাবা খুব অসুস্থ, এই ঢাকা মেডিকেল সরকারি ওইখানে ভর্তি আছে তো। আচ্ছা, ওইখানে ইমার্জেন্সি সার্জারি করা লাগবে, কাউরেই পাচ্ছি না, ফোন করতেছি, এত কিছু করতেছি, কিছু হচ্ছে না। আপনি এত টেনশন নিন না। ওয়েট ওয়েট, ঢাকা মেডিকেলে আমার একজন লোক আছে, খুবই হেল্পফুল, এবং সে আশা করি কাজ করতে পারবে। আপনি জাস্ট এ মিনিট।
আপনি বেড নম্বরটা বলেন তো। 735 5 নম্বর ব্লকে। হ্যাঁ, হ্যালো। এত দেরি করে ফোন ধরো কেন? শোনো, ওই ঢাকা মেডিকেলে তুমি যেখানে আছো, ওখানে দেখো ৫ নম্বর ব্লকে কত 735 735 বেডে ওখানে তুমি যাও। ঠিক আছে? ওনার ইমার্জেন্সি অপারেশন করতে হবে। কি করতে হবে না করতে হবে সেটা তুমি টোটালটা টেক কেয়ার করো, ওকে? আর আমাকে উইদিন শর্ট টাইমে জানাও। আশা করি হয়ে যাবে। আমার যে ছেলেটা আছে সে খুবই অ্যাক্টিভ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনি আমাকে বাঁচালেন। আরে না, এ কি বলেন? আমরা একে অপরের পাশে যদি না দাঁড়াতে পারি তাহলে আমরা কিভাবে হবো বলেন? তারপর অনেক ধন্যবাদ। আচ্ছা শোনেন, এটা কিন্তু আবার নোট করে রাখুন না। আরে না, কেন নোট করে রাখবো? এটা তো পার্সোনাল ফেভার, তাই না? এই প্রফেশনাল ফেভারের সাথে আর পার্সোনাল ফেভার তো মিলানো যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। আগামী 3 মাসের কাস্টমার বিহেভিয়ার, ডিমান্ড প্যাটার্ন আর রিসোর্স অ্যালোকেশন মাথায় রেখে আমি একটা ফোরকাস্টিং মডেল দাঁড় করেছি। আমার মনে হয় আমরা যদি এই কাজটা এখন থেকে শুরু করি তাহলে আগামী 3 মাস পর আমরা একটা স্ট্রং অবস্থানে থাকব। এই যে ফোরকাস্টিং, এটা দেখতে পারেন। এইটাই ইনিশিয়েটিভ অবশ্য আমার ভালো লাগে। তবে কি মিস্টার মতিন, এখনও তো আমাদের কোম্পানির তরফ থেকে Q2 এর ফাইনাল ডিরেকশন তো খুব সম্ভবত আসে, ঠিক তো? হ্যাঁ, জি না, আসেনি এখনো, কিন্তু আমি ভেবেছি যদি আমরা প্রি ওয়ার্ক শুরু করতে পারি তাহলে অ্যাডজাস্ট করতে আমাদের সুবিধা হবে। বুঝলাম, ভালো চিন্তা। কিন্তু এক কাজ করেন, এই মডেলটা একটু সামারি করে প্রাইম সাহেবকে দিয়ে দেন। ওনার মাধ্যমে আমি একটা সার্কুলার রেডি করে ফেলি। আগে দেখি টপ ম্যানেজমেন্ট কী চায়। হ্যাঁ, না হলে দেখা যাবে আপনি একটা কাজ করলেন অথচ কোম্পানি হাঁটছে আরেকদিকে। তখন তো আপনারই খারাপ লাগবে, তাই না? মানে অর্ডার না আসা পর্যন্ত এগুলো আসলে একটু আগে ভাগে হয়ে যাচ্ছে না স্যার? আমি এই কথা বলছি না আব্দুল। তবে দেখেন ফাহিম সাহেব, একটা কনফার্ম আন্ডারস্ট্যান্ডিং দরকার, বুঝলেন? উপর থেকে কি মেসেজ আসছে আর আমরা কোথায় যেতে চাই আগে থেকে না বুঝে তো অনেক সময় আমাদের এই প্রস্তুতি তো ফালতু হয়ে যেতে পারে, তাই না? তো ফাহিম সাহেব আপনি দেখেন এটা আগে হচ্ছে একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং কি আছে এটা একটু অ্যানালাইসিস করেন। ঠিক আছে, আমি সামারি করে দিচ্ছি। মানে আমি কি তাহলে আমার কাজ স্টপ করে রাখবো? না, আমি পুরো থামাতে বলছি না। একটু নিজের রেফারেন্সের জন্য তো আপনি এটা করতেই পারেন। তবে আমি চাই যেটা হবে সেটা সবার সামনেই হোক। ওপেন সেক্রেসি আসলে সবার জন্য ভালো কর্পোরেটে, রাইট? আগে থেকে প্ল্যানিং করে রাখলে অর্ডারের সময় চাপ কম থাকে। চাপ কম থাকা ভালো, হ্যাঁ, কিন্তু যত আগে ভাগে খরচা করবে তত আগে ভাগে আপনাদের কাজটা শেষ করার একটা তাড়া আসবে। কিন্তু আমি যেটা নিয়ে কনসার্ন যে অর্ডার আসতো না, আপনার কাজটা শুরু করলেন, কাজ শেষও করলেন, হ্যাঁ, কিন্তু দিন শেষে আপনি অর্ডার পেলেন না, তখন কি হবে? আপনি কাজও করলেন, সবই করলেন, কিন্তু কাজের মানে মেইন যে আউটপুট আসার কথা সেটাই আসলো না। সো ডেফিনেটলি আপনার রেজাল্ট জিরো হবে। রাইট, স্যার যা বলছেন ঠিকই তো। আগে কোম্পানি যা বলবে তারপর বুঝে শুনে কাজ করলে ঝামেলা কম। ঠিক আছে, তাহলে কাজটুকু সামান্য একটু হোল্ড করে রাখেন। আগে দেখেন কী টাইপের ডিসিশন আসছে, দেন আমরা ডিসাইড করবো যে আমরা এই প্রজেক্টটা নিয়ে আগাবো কি না, বা এই অ্যাডভান্স সাবটুকু আমরা প্রস্তুত করবো না করবো না, এটা আমরা পরে দিচ্ছি। তো সো থ্যাংক ইউ। মতিন ভাই, জি, কথা বলা যাবে? হ্যাঁ বলুন। ভাই, এই সারাদিন যা কিছু ঘটলো, জেমস তো একেবারে ক্ষেপে আছে। মিডিয়াতে ডিজাইনটা যেভাবে ফাঁস হয়েছে, উনি তো একদম পাগল প্রায়। কাকে দোষ দিবেন বলে? একটু খুঁজে পাচ্ছে না যে কাকে দোষ দিবেন। আপনি তো আমাদের সবচেয়ে অভিজ্ঞ ডিজাইনার, আর আপনি এটা করবেন কেন? আমি তো কিছু করিনি, কিন্তু এই ডিজাইন তো আমি দিয়েছিলাম অফিসিয়াল সিস্টেম,
বাট এটা কিভাবে যে বাইরে গেল আমি তো কিছু বুঝতে পারছি না। সেটা আমি বিশ্বাস করি, কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, ডিজাইনটা আপনি জমা দেওয়ার একদিন পরেই ফাঁস হয়েছে। এটা নিয়ে অনেকেই অনেক ফিসফাস করছে, মানে কেউ আপনাকে সরাসরি কিছু বলছে না, কিন্তু প্রোগ্রামটা বুঝতে তো সময় লাগে না, তাই না? আপনি হয়তো বুঝতেছেন, বাট আমাকে কিন্তু এই বিষয় নিয়ে কেউ কোনো কথা বলেনি এখনো পর্যন্ত। না, সামনে আপনাকে কিন্তু কিছু বলবে না, একটু পিছনে বলছে বলছে যে প্রোডাক্ট ডিলারের হাত ছাড়া কারো পক্ষে কিন্তু অফিসিয়ালি নথি ফাঁস হওয়া যায় না। আপনি চাইলেই বলতে পারেন আমি তো কাউকে দেই, কিন্তু ভাই যারা উপরে বসে আছে তারা তো ব্যাখ্যা দেয়, তারা তো সমাধান চায়, তাই না? ব্যাখ্যা চায় না, সমাধান চায়। সমস্যাটা কে করছে, দায়ী কে, তাকে খুঁজতে হবে। আর সে সব সমস্যা আমার কাঁধে এসে পড়ছে, মানে আমার নামটাই আসছে, তাই না? হুম, আমার শুধু ভয় লাগছে এই ঘটনার কারণে যদি আপনি কোনোভাবে বলির পাঠা হয়ে যান। আমি বলছি দরকার হলে আমি দায় নেব, কি আর করার। আপনি অনেক কিছু করেছেন এই কোম্পানিতে, এখন যদি একটা ডিজাইনের ভুলের সময় আপনার পুরো ক্যারিয়ারটা প্রশ্নের মধ্যে ধরে। আপনি কেন বলছেন এসব কথা? আপনি তো এই বিষয়ের সাথে কোনো ইনভলভ নাই, আপনার দোষ কোথায়? ভাই, দোষ কার সেটা বড় কথা না। আসলে দোষ নেবার মতো কেউ আছে কিনা সেটাই বড় কথা। আমি জানি এজেন্ট আপনার ছিল, কিন্তু আপনি তো এটাও জানেন না যে ওটা কিভাবে বাইরে গেল, মানে আমাদের নিরাপত্তা কতটা দুর্বল, তাই তো? এরা তো আসলে আমাদেরই কালেকটিভ ফেল সবাই, তাই না? তা তো অবশ্যই। দেখেন, আমি কত দিন, কত রাত জেগে প্রজেক্টটা কাজ করেছি, এই ডিজাইনটা করেছি। কতটা স্বপ্ন ছিল আমার, কতটা আশা নিয়ে কাজটা আমি এগিয়েছি, কিন্তু সেই স্বপ্ন যে আমার কাল হয়ে যাবে এ আমি বুঝতে পারিনি। আমি দেখেন, আমি দীর্ঘদিন ধরে কোম্পানিতে কাজ করছি, আর সামান্য একটা ভুলেই আমার সব শেষ হয়ে যাবে। আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি ভাই, সত্যি অনেক শ্রদ্ধা করি, কিন্তু আপনি নিজেই ভাবুন এজেন্ট তো আপনারই করি, তাই না? এখন সেটা যখন পত্রিকায় চলে আসে তখন আর জিএম স্যার কি বলেন, কে এই ডিজাইন তৈরি করেছে? তখন কি কেউ বলবে আমি না, এটাই বাইরে কিভাবে গেল আমি জানি না? আমি তো ভাবছিলাম আপনি না থাকলে প্রজেক্ট ভেঙে পড়বে, কিন্তু এখন মনে হচ্ছে আপনি ঠিকই করেছেন না থেকে। কিছু দাগ মুছে ফেলতে গেলে হয়তো নিজেকেই সরে যেতে পারে। আমি থাকলে অন্তত আপনার সম্মানটা অক্ষুণ্ণ থাকবে, বুঝেন? আজকে আপনি যা বললেন তা খুব কষ্টের, আবার সত্য। হয়তো নিজের জায়গায় ছেড়ে দেওয়া আমার জন্য উত্তম হবে, অন্তত সম্মানটুকু বেঁচে থাকবে। আমি চাই না আমার ডিজাইনের জন্য, ভুল সময়ে ডিজাইনটা ফাঁস হওয়ার জন্য আমার এই কষ্টের প্রজেক্টটা যেন নষ্ট না হয়ে যায়। তাহলে আমি যেটা ভাবছি বাবু কি, আপনি ঠিক ভেবেছেন। আমি আশা করি আগামীকালকে আমি আমার কাজের ইস্তফা দেব। আপনি এগিয়ে যান, আমি বলে দেবো এই প্রজেক্টটা এখন থেকে আপনি দেখছেন, আপনার হাতেই নিরাপদ। আপনার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই ভাই, আপনাকে আমরা ভুলবো না। আপনি যে কাজটা করেছেন আপনাকে আমরা সবসময় স্মরণ রাখবো। ধন্যবাদ। হ্যাঁ সিদ্দিক, আপনি আমার কাছে কাজ চেয়েছেন, এই ভিডিওটা দেখেন। আজিজ সাহেবের লোক আব্দুল কি বলছে দেখেন দেখেন। এত প্ল্যান ট্যান করার দরকার নাই। হ্যাঁ স্যারের মতে ওরা যখন আসবে তখনই আমরা অর্ডার ফিল আপ নিয়ে চিন্তা করব। আগে থেকে প্লে করা, ফোকাস করা, অযথা সময় নষ্ট। এই ভিডিও নিয়ে আমি কি করব?
ডিপার্টমেন্ট হেড অথচ প্ল্যান ছাড়া আজিজ সাহেব কাজ করে। সাপ্লাই চেনের হেড অফ ডিপার্টমেন্টের ফিলোসফি কত বড় বিপজ্জনক আপনি জানেন? কোম্পানি কত বড় বিপদে পড়বে লং টার্মে? কিন্তু উনি তো এই কথা সরাসরি বলে নাই গা। এখানে কোনো হিস্টোরিও নেই গা। কোনো স্টোরি নেই, বাট মেক ইট এ স্টোরি। ক্লিয়ার? আজিজ, তোমাকে আজকে ডেকে আনার পেছনে একটা কারণ আছে। জি স্যার। তোমার নামে কিছু গুরুতর আলোচনা শুরু হয়েছে। কেউ একজন তোমার ম্যানেজমেন্ট ফিলোসফি নিয়ে প্রশ্ন তুলেছে। স্যার, সত্যি বলতে কি আমার বিরুদ্ধে একটা ফেক স্টোরি বানানো হচ্ছে। আমি জোর গলায় বলতে পারি স্যার, এটা একটা কমপ্লিট ষড়যন্ত্র। না আজিজ, এটা কোনো গল্প না। এটা তোমার দৃষ্টিভঙ্গি, তোমার নেতৃত্বের ধরন, তারপরে কাজের প্রতি তোমার যে মৌলিক দৃষ্টিভঙ্গি, এগুলো নিয়ে প্রশ্ন উঠছে। স্পেশালি বলা হচ্ছে যে তুমি প্রি প্ল্যানিং বা আগাম পরিকল্পনার কোনো গুরুত্ব দাও না। এমনকি একজন কর্মী যদি আগে থেকে কোনো কাজে কিছু দিতে চেয়েছে, তুমি তাকে নিরুৎসাহিত করতেছো। এটা তো ঠিক না। এখন এই বক্তব্য কি আসলে সত্য নাকি তোমার বক্তব্য? স্যার, আমি সবসময় পরিকল্পনার পক্ষপাতী। আমি বিশ্বাস করি কোনো কাজ শুরু করার আগে সুপরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। আপনি স্যার আমার ব্যাপারে খুব ভালোভাবেই জানেন যে আমি স্পন্টেনিয়াস ডিসিশন একেবারেই সমর্থন করি না। ঠিক আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে কি অভিযোগকারী, সে কিন্তু একটা বিশ্লেষণ ধর্মী কাজ দিয়ে এসেছিল এবং তুমি তাকে বলেছো যে এইভাবে এগিয়ে যাওয়া বা আগাম কোনো কিছু দেওয়া ঠিক না এবং কোম্পানি সেটা চায় কি। এইসব কেন তোমাকে বলা লাগে? না মানে আমি তো আমার যদ্দূর মনে করতে পারি স্যার, এটা তো আব্দুলের কথা ছিল। এটা তো আমার কথা নয়। আমি হয়তো বা ওর কথাটাই রিপিট করেছিলাম। তুমি নিশ্চিত যে তুমি এ ধরনের কিছু বলনি? স্যার, অনেক সময় তো স্যার পরিবেশ পরিস্থিতির উপরে অনেক কিছু চলেই আসে। হয়তোবা স্যার হচ্ছে আমি এরকম কিছু বলেছি যে সুনির্দিষ্ট একটা নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতে পারি। বাট এর মানে তো স্যার এটা নয় যে আমি পরিকল্পনার বিপক্ষে চলে গিয়েছি। শোনো, একটা প্রতিষ্ঠান বা একটা কোম্পানি কিন্তু দাঁড়িয়ে থাকে দুটো জিনিস। একটা হচ্ছে পলিসি আর একটা হচ্ছে এক্সিকিউশন। অর্থাৎ তোমার মানে বাস্তবভাবে তুমি কি ব্যবহার করতেছো সেটা হচ্ছে মূল আসল। সো অফিসিয়াল এমন কিছু না বলেও বা এমন কোনো পরিবেশ তৈরি করো না যাতে করে তোমার এই উদ্ভাবনী বা বিভিন্ন যারা এই ধরনের কাজ করতে চায় বা তাদের নিয়ে কোনো প্রশ্ন ওঠে। আমি বুঝতে পেরেছি স্যার। তো ছোট একটা বিষয় আসলে এত সিরিয়াস হয়ে যাবে এটা আসলে স্যার আমার ধারণাতে ছিল না। তবে স্যার আমার কথায় কাজে যদি আমি যদি কোনো ভুল করে থাকি, আমি স্যার ডেফিনেটলি ক্ষমা চাইতে রাজি আছি। এখানে কিন্তু খাওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে ন্যায্যতা। ঠিক আছে, কাজেই তুমি প্রমাণ করো যে তুমি নেতৃত্বে দিতে পারো। আর যদি তুমি সেটা না পারো তাহলে এই পদ অন্য কাউকে দিতে হবে। ব্যাপার। জি স্যার। ওকে ওকে স্যার। আপনি তো অনেকদিন ধরে একই পজিশনে আছেন, উন্নতির তো কোনো লক্ষণ দেখতে পাচ্ছে না। হ্যাঁ স্যার, মানে আজিজ স্যার বলছেন উনি আমার ব্যাপারটা দেখবেন। আজিজ স্যারের কথা বাদ দেন, আমরা আপনার জন্য আরো ভালো প্রপোজাল নিয়ে আসছি। আপনি শুধু বলেন ওই কথাটা মিস্টার আজিজেরই কথা, আপনি ওই কথাটাকে আরো এস্টাবলিশ করেন। আপনার প্রমোশনের বিষয়টা আমরা দেখব। আমরা চাই প্রতিষ্ঠানের উন্নতি, আর প্রতিষ্ঠানের উন্নতি হলে আপনাকে এই প্রতিষ্ঠান দরকার আছে। হ্যাঁ, মিস্টার আজিজকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি কোম্পানির যত হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন গ্রুপ আছে সব জায়গায় ছড়িয়ে দিন যে নতুন হেড অফ ডিপার্টমেন্ট হচ্ছেন মিস্টার ফাহিম। কথাটা এতবার শেয়ার করেন যাতে মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্বাস করে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছেন ফাহিম। মিথ্যা, হ্যাঁ মিথ্যা বারবার অনেকবার ছড়িয়ে দিলে
মিথ্যা অনেক সময় সত্য হয়ে যায়, হ্যাঁ? তো আপনি সেই হুমায়ুন, এলাকার প্রতিনিধি। জি স্যার, আপনাকেও দোয়ায়। তা আমার কাছে কি চান বলেন? না তেমন কিছু না, আমাকেও আপনি তো সবই জানেন, আমাকেও এলাকায় আপনারা ফ্যাক্টরি করতেছেন, আমাদেরও কাজ দিবেন না? হ্যাঁ, কিন্তু যোগ্যতা হলে তো এমনিতেই কাজ পাবেন। এটা আবার বলার কি আছে? এটাই তো সমস্যা স্যার, আমরা তো গ্রামগঞ্জের মানুষ, পড়াশোনা তো এরকম নাই। আমরা আপনার ফ্যাক্টরির ওয়েস্টেজ লোডিং এই কাজগুলো দিতেন। এইটাও তো কাজ করতে গেলে যোগ্যতা লাগে। আর তাছাড়া আপনাদের এলাকায় তো অনেক লোক গ্রুপই। এখন কার সাথে কথা বলবো সেইটা তো বুঝতে পারছি না। এটা নিয়ে স্যার আপনার কোনো টেনশন নাই, আপনি শুধু আমার লগেই কথা বলবেন। স্যার, নতুন ফ্যাক্টরির লোকেশনে বেশ ঝামেলা হচ্ছে। এলাকার লোকজন লোডিং, আনলোডিং, ওয়েস্টেজ এবং সাপ্লাইয়ের কাজ চলছে। এখন কি করবো স্যার? প্রোডাকশন ছাড়া বাকি সব কাজই তাদের দিয়ে দিতে হবে। এইভাবে তো আসলে ফ্যাক্টরি চালাও যায়। আমার বাড়ি ওই এলাকাতে। সাজি, মিস্টার মতিন চলে যাওয়ার পর ওই ফ্যাক্টরির দায়িত্ব কিন্তু আপনার ছিল, আচ্ছা আপনার কিন্তু ম্যানেজ করার কথা। ঠিক আছে স্যার, কিন্তু আমি তো চেষ্টা করছি স্যার। কিন্তু এলাকার কিছু লোকজন আছে খুবই প্রভাবশালী। স্যার, ওদের পলিটিক্যাল এনভায়রনমেন্ট আছে। ভাই, প্রভাবশালী লোকও থাকবে, পলিটিক্সও থাকবে, এগুলা এরিয়াই আপনার এদেরকে ম্যানেজ করতে হবে। এখন দেখেন ম্যানেজ করা যায় কিনা। ঠিক আছে স্যার, আপনি যখন বলছেন আমি দেখছি। ওকে, দেখেন। এলাকার তো অনেক গ্রুপ, কাকে রেখে কাকে কাজ দেবো বলেন? আপনারা তো বলছি স্যার, শুধু আমার সাথে কথা বলবেন, সমস্যা নাই কোনো। কিন্তু গতকালকেও জুনকার এবং অফিস এসেছিল আলাদা আলাদা। ওনারা সবাই কাজ চায়। তাছাড়া ওরা একটা ভালো রেটও দিয়ে দিয়েছে। কত রেট দিছে স্যার ওরা? সেটা তো বলা যাবে না আপনাকে। স্যার, এলাকার সবকিছু আমার উপর ছেড়ে দেন, জুলকার মফিজ ওদের আমি ম্যানেজ করে নিছি, আপনি শুধু আমার সাথে কথা বলেন। আপনার হচ্ছে যা কিছু লাগবে সব আমি ম্যানেজ করতেছি। আর একটা কথা স্যার, এলাকার বাইরে কাউরে কাজ দিতে পারবেন না, তাহলে কিন্তু আমি ঢুকতে দিব না। শোনেন হুমায়ুন সাহেব, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। আমাদের সাপ্লাই দেওয়ার জন্য আমার কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। এসব স্যার স্ট্যান্ডার্ড ফিস্ট্যান্ডার্ড আমরা বুঝি না স্যার, এসব হচ্ছে কাজ আমার বই দিতে হইব। শোনেন, আপনারা যা খুশি সাপ্লাই দিলেই তো আমাদের কাজ হবে না, তাই না? উল্টো ফ্যাক্টরি বন্ধ হওয়ার পরিস্থিতি হবে। তখন আপনারা কি করবেন, কীভাবে করবেন সেটা জানেন। ধরেন আপনাদের সাপ্লাই দেওয়া কোনো কাঁচামাল আমাদের ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি হোক, আমরা কোনো খাদ্যদ্রব্য উৎপাদন করলাম, সেটা ক্ষেত্রে এমনও হতে পারে আপনার বাচ্চাই অসুস্থ হতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে স্যার, বুঝছি, তো কি করতে হবে কর। আমরা আপনাকে স্যাম্পল দেব, ওই স্যাম্পলের স্ট্যান্ডার্ড অনুসারে আপনি আমাদেরকে নাম দেবেন। ঠিক আছে, স্যাম্পল হুম। এমন স্যাম্পল দিব যে সারা দেশ খুঁজে তুমি কোয়ালিটি ঠিক করতে পারবে না। ওকে, দিন ডান তানে। আচ্ছা ঠিক আছে। আর ওয়েস্টেজে কষ্ট? এক কাজ করতে পারেন, আপনার তো অনেক লোক, আমি ট্রাকের কীভাবে দেবো সেটা আপনার হিসাব করে নেব। ধরেন আমরা প্রতি মাসে বা আমরা সপ্তাহে সপ্তাহে একজনকে কাজ দেবো এবং তাদেরকে আমরা আপনারা ওইভাবে আপনারা সাপ্লাই দিয়ে দেবেন। আপনাকে তো বলছি স্যার, আপনি শুধু আমার লগে কথা কন, আমি সব ম্যানেজ করে দিই। আপনারা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেবেন, আবার রেট বাড়িয়ে দেবেন, তখন কি আমাদের কি কোম্পানির খরচ বেশি পড়বে না? না না, সেটা আর কেন কম? হবে না, হবে না। এলাকার সবাইকে কাজ দিতে চাই, রেটও কম রাখতে, তা না হলে আমরা ব্যবসা করতে পারবো না। আর যে কোনো স্ট্যান্ডার্ড তো একটা ধরে রাখতে হবে কাজের, তাই না? ঠিক আছে স্যার।
কয়দিন পর পর আমরা স্ট্যান্ডার্ড চেঞ্জ করব, আর এইটা স্ট্যান্ডার্ড অনুসারে সাপ্লাই দেওয়া না অজুহাতে আপনার বাইরের লোকদের কাল পেতে পারত। আমাকে প্রথম থেকেই নতুন ফ্যাক্টরির সাথে যুক্ত করলে এত ঝামেলা হতো না। আফটার অল আমি এলাকারই। তাছাড়া মিস্টার মতিনকে এই প্রজেক্ট হেড করার কথা ছিল, তো উনি যেহেতু এখন আমাদের মাঝে নেই, তাহলে আমাদের নতুন প্রজেক্ট হেড খুঁজতে হবে। সেটা ঠিক আছে, কিন্তু এখনকার পরিস্থিতিতে আমি জানি কে হতে পারে। কি কেন স্যার? আপনি? মানে? স্যার, এটা তো কোনো সিক্রেট বিষয় নয় যে আপনি আসলে এই পদে থেকে সুখী নাই। আপনি আসলে এমডি স্যারের সাথে কোনো বনিবনা হচ্ছে না, এটা তো সবাই জানে স্যার। তুমি কি পাগল হয়ে গেছো? ডিএমডি পদ ছেড়ে কেউ কি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পায়? তাছাড়া উনি কি আমার সম্পর্কে কিছু বলেছে? স্যার প্লিজ, আমাকে আসলে বিব্রতকর অবস্থায় ফেলেন না স্যার। না, বলো কিছু বলেছে নাকি? না, তেমন কিছু বলেননি। ওই একটা শব্দই বলেছেন, যেটা হচ্ছে বিরক্তিকর। না, হাস্যকর। উনি নিজেকে উনি লিডিং দেওয়ার ক্ষমতা নেই, নাই আছে সেলফ রেসপেক্ট। তাছাড়া আচ্ছা, উনি কি আমাকে প্রজেক্ট ডিরেক্টর করে ডিএমডি পদ থেকে সরিয়ে ফেলার দায়িত্ব আইডিয়াটা কি ওনার? না না না, সেটা না। আমি আসলে মানে ফ্যাক্টরির দায়িত্ব পালন করতে গিয়ে আমার নিজেরই মনে হলো আর কি। ডিএমডি পদ ছেড়ে কি কেউ প্রজেক্ট ডিরেক্টর হয়? একটা ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি কি আসলে ডিম দিয়ে থাকতে চান? মানে? আসলে মাঝে মাঝে ফ্যাক্টরিতে যেতে গিয়ে আমি খেয়াল করেছি, ইনফ্যাক্ট হাইও খেয়াল করেছে, যে আপনি আসলে একটা স্বাধীনভাবে ফ্যাক্টরি চালাইতে চান, এবং আপনার এলাকায় যে ফ্যাক্টরিটা আছে আপনি এলাকার ফ্যাক্টরিটাকে মিস করেন না। হ্যাঁ, তা মিস করি, যেহেতু এলাকার বড় হয়েছে ওখানেই, একটা মাটির টান তো আছে। তো তাছাড়া একটা ফ্যাক্টরি স্বাধীনভাবে চালানোর মতো অন্য একটা মজা আছে, স্বাধীনতা আছে। তাহলে স্যার, আপনার মনে যেটা চায় সেইটাই করেন। আসলে মনের শান্তি তো আসল শান্তি, তাই না? তা ঠিক আছে, কিন্তু এমডি স্যার কি ব্যাপারে একমত হবেন? স্যার, আপনি এইটা নিয়ে চিন্তা করেন না, ওইটার দায়িত্ব আমার। আমি ওনাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমি বুঝবো। আপনি শুধু রাজি থাকতেছেন। আচ্ছা। আজকে এমডি হয়ে আসার আমার ১৭তম দিন। তো এই দিনে একটা সুখবর দিয়ে শুরু করতে চাই। আমার নতুন ফ্যাক্টরির নতুন প্রজেক্ট রেডি, প্রোডাক্ট রেডি। তো আজকেই ডিস্ট্রিবিউশনটা শুরু হচ্ছে। আর মার্কেটিং প্রমোশনও শুরু হয়ে গেছে। তো এইটা আসলে আপনারা জানেন হয়তো, এটা একমাত্র সম্ভব হয়েছে মিস্টার সাজিদের কারণে, ওনার একনিষ্ঠ পরিশ্রমের ফল, যার কারণে আজকে এই অসম্ভব কাজকে আমরা সম্ভব করতে পেরেছি। এটা কি সম্ভব? স্যার, এলাকার মানুষ কন্ট্রোল করতে এলাকার একজন ফ্যাক্টরি প্রজেক্ট শেষ হলে ভালো না স্যার? কিন্তু সবাই তো ভাববে আমি ডিএমডিকে বের করে দিচ্ছি। স্যার, কোম্পানির ভালোর জন্য স্যার আপনি দুইটা ডিসিশন পাবলিকলি ফ্লাশ করে দেন স্যার। আচ্ছা। প্রথমত, ডিএমডি স্যারকে আপনি 2 বছরের জন্য ফ্যাক্টরি পাঠিয়ে দেবেন, ওকে। এবং 2 বছর পরে আবার ওনাকে শপথে ফেরত নিয়ে কি স্যার? কিন্তু এটা কি করে সম্ভব? স্যার, আপনার টার্গেট অনুসারে 100 দিনের মধ্যে আমি নতুন ফ্যাক্টরিতে প্রোডাক্ট লঞ্চ করে ডিস্ট্রিবিউশন করে সফলতা দেখিয়েছি, এটা আপনি জানেন স্যার। ও। সো স্যার, আমার উপর একটু আস্থা রাখতে পারেন। এটা কি ডিএমডির আইডিয়া? না স্যার, আপনার সাথে কথা বলার আগে ডিএমডি সাহেবের সাথে কথা বলবো এমন স্তরটা আমার নেই স্যার। আচ্ছা। আসলে তাছাড়া আমার মনে হয় উনি নিজের থেকে আগ্রহী হবেন, ফ্যাক্টরি ওনার এলাকাতেই। আর স্যার কি বলবো, একটা মিটিংয়ের মধ্যে উনি আসলে আপনার সম্পর্কে কিছু একটা বলেছিলেন স্যার। যেমন? আমাকে মাফ করবেন স্যার,
আমি আসলে একজনের কথা আরেকজনের বলতে চাই না স্যার। তারপরেও আপনি যখন বলছেন স্যার, তো একটু বলি স্যার। আসলে উনি বলেছেন আপনার নাকি নেতৃত্ব গুণী, আপনি নাকি সম্মানবোধ নাই স্যার আপনার। তিনি আরও দায়িত্ব চায়, যেখানে ওনার কোনো বিবেচনা নেই, নিজেরই কোনো শৃঙ্খলা নেই। স্যার, এই কাজটা হলে এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে স্যার। ফ্যাক্টরি এলাকায় কোম্পানি কন্ট্রোল করা যাবে, আবার ডিএমটি স্যারকে অনারেবল একটা স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি হয়ে যাবে স্যার। আপনি কি মনে করেন? আমার মনে হয় স্যার এটা অনেক বড় সিদ্ধান্ত, এ তো তাড়াহুড়া করে নেওয়া যাবে না, একটু সময় লাগবে। আপনার এই আইডিয়াটা আমার ভালো লাগেনি। এমডি খুবই বিব্রত হয়েছে। আচ্ছা, একটা প্রশ্নের জবাব দেন তো, এমডি চলে গেলে আপনি কি এই পদে বসতে চাচ্ছেন নাকি? ব্যক্তিগতভাবে আমি কি চাই সেটা প্রশ্ন না, আসলে আমি চাই কোম্পানির উন্নতি। কিন্তু কোম্পানির টার্গেট আর আপনার টার্গেট যদি একই সাথে পূর্ণ হয়? হতে পারে, এটা একটা অপশন। অনেক দিন ধরে ওনার সাথে কাজ করি, ওই পোস্টে অনেক কিছু শিখেছি আমি। আরে ভাই, সোজাসুজি বলে কি চান? কি চাই? হ্যাঁ, আমি ডিএমডি হতে চাই। আমি এটা বিশ্বাস করি, আপনি আর আমি যদি একসাথে থাকি তাহলে একটা শক্তিশালী টিম হব। আচ্ছা, একটা কথা বলেন তো, ওই যে আমার বাবার সার্জারির সময় আপনি যে আমাকে হেল্প করেছিলেন, এখন কি ওইটার প্রতিদান নিচ্ছেন না? না না, আপনি ভুল বুঝবেন না। আমি আসলে আপনাকে হেল্প করেছিলাম পার্সোনালি, কোনো উদ্দেশ্য নিয়ে নেই। যেভাবে চিন্তা করছেন, আপনার সাপোর্ট পেলে আমার খুবই ভালো হয়। তাছাড়া আমার হেড অফ দ্য ডিপার্টমেন্ট হওয়ার প্রমোশনটা তো সিস্টেম করে আপনিই আটকেছিলেন, তাই না? কি যা তা বলছেন? না না না, আপনি বিব্রত হবেন না, আমি সব জানি। ঠিক আছে, আমার কাছে প্রমাণ আছে। ওইসব কি বলছেন আপনি? আচ্ছা, বাদ দেন তো, এইসব কথাবার্তা বাদ দেন, বাদ দেন একটা, বাদ দেন। ঠিক আছে, আগের কথা বাদ দিলাম, তবে এখনকার পরিস্থিতি কিন্তু ভিন্ন, এটা কিন্তু মাথায় রেখেন। হেড অফ দ্য ডিপার্টমেন্ট সহ কোম্পানির বিভিন্ন ডিপার্টমেন্টে সব জায়গায় লোক লাগিয়ে রেখেছেন। এখন আমার সাপোর্ট পেলে আপনার 16 গলা পূর্ণ হয়, তাই তো? হ্যাঁ, আপনি যদি সেভাবে ফেলে থাকেন তাহলে সেটাই। তাহলে কি এগিয়ে যান, তবে সামনেবার কিন্তু আমার ব্যাপারটা খেয়াল রাখবে। ঠিক আছে, আপনি এখন আমার সাথে থাকেন, ভবিষ্যতে আপনি দেখব আপনার জন্য কি করা যায়। থ্যাংক ইউ, খেয়াল রাখবেন। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন স্যার। হ্যাঁ, দেখেছিলাম। বেসিক্যালি ওই যে আপনি ডিএমডিকে নিয়ে একটা প্রপোজাল দিয়েছিলেন, স্যার, আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। তো আপাতত আমরা চিন্তা করতেছি ওনাকে 1 বছরের জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেব। এটা তো খুব ভালো খবর স্যার, সবার জন্য উইন উইন। হ্যাঁ, তা ঠিক, কিন্তু সেক্ষেত্রে তো আমার ডিএমডির পজিশনটা খালি। সো আমাকে তো এখন নতুন ডিএমডি রিক্রুট করতে হবে। তো ভাবছি বাইরের কোনো এক্সপার্ট নেওয়া যায় কি না। ঠিক আছে স্যার, দেখেন যা ভালো মনে করেন স্যার। আমি অবশ্য বাইরের কয়েকজনের সাথে কথাও বলেছি, এখন ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছি। খুব ভালো স্যার, হ্যাঁ, আশা করি খুব ভালো কাউকে পেয়ে যাবেন স্যার। প্রতিষ্ঠানের কালচারের উন্নতি দরকার। সো নতুন মানুষ যখন আসবে তখন নতুন করে শুরু করবে। তবে এখন চিন্তা করছি আবার প্রতিষ্ঠান সম্পর্কে জানে এমন কাউকেই নিলে ভালো হয়। বিশেষ করে ডিএমডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট সহ অনেকেই একজনের কথা বলল। তাছাড়া জিএমকে প্রমোশন দিয়ে আনতে চেয়েছিলাম, বাট উনি তো মানে কোনোভাবেই রাজি হচ্ছেন না, এই আর কি। তা কার কথা চিন্তা করছেন স্যার? আপনার কথা চিন্তা করছি। আপনি মানে আমার কথা বলছেন স্যার? হ্যাঁ, আপনি। আপনার রুট লেভেলে অনেক কাজের অভিজ্ঞতা আছে, কোম্পানির সবার সাথে আপনার রিলেশনও বেশ ভালো।
আউট নলেজ আছে। তাছাড়া হেড অফ দ্য ডিপার্টমেন্টে আপনাকে না নেওয়ার সিদ্ধান্তটাও তো আমাদের ভুল ছিল। তো তাছাড়া আপনি এর পরেও তো আপনি মন দিয়ে কাজ করে গেছেন, এই জন্যই ডিএমটি পজিশনটা আমার মনে হচ্ছে যে আপনারই প্রাপ্য। আমি আসলে স্যার কি বলবো বুঝতে পারছি না স্যার আসলে বলবেন ইয়েস। হ্যাঁ মানে স্যার ইয়েস স্যার ইয়েস ওকে